হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। পরের দিন সকালে রিদি রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে নিচে আসতেই দেখে রূপ বাইরে থেকে হাতে একটা কফির মগ নিয়ে বাসায় ঢুকছে। রূপের সুন্দর মুখখানায় কষ্টের ছাপ। রিদি চটপট পায়ে রূপের সামনে এসে বলে, কি হয়েছে আপু? মন খারাপ? রূপ শুকনো মুখে বলল, চলে গেছে, আবার চলে গেছে। রিদি অবাক হয়ে বলল, কে চলে গেছে? তীব্র। রিদি অবাক হল না। সে জানে তীব্র চলে গেছে। রাতে দেখেছিল দূর থেকে চকচকে কালো গাড়িতে তীব্র নামক মানুষটাকে কে, যদিও মুখ দেখেনি বলতে দেখা যায়নি। শুধু দেখেছিল বিশালদেহী লম্বাটে একজন পুরুষের অবয়ব। রিদির চিনতে অসুবিধা হয়নি সেই পুরুষকে। অদ্ভুতভাবেই সে চিনতে পেরেছিল তাকে। অনেক রাতে হুট করেই কিছুর শব্দে ঘুম ভেঙে যেতেই রিদি চমকে উঠে ঘুম থেকে। ভীষণ ভয়ও পেয়েছিল। কিসের শব্দ দেখার জন্য বেলকনিতে যেতেই দেখে একটা টব ভেঙে পড়ে আছে। রিদি অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখল কোনো বাতাস নেই, কিছু নেই। তবে ভাঙল কিভাবে? রিদি টবটা তুলে রেখে আসতেই দেখেছিল লাবিবসহ কিছু গাটকে। উৎসুক হয়ে সেদিকে খেয়াল করতেই বিশালদেহী ছায়ামানব দেখে আত্মা কেঁপে উঠেছিল। ভয়ে দৌড়ে রুমে আসতে চেয়েও কি মনে করে দাঁড়াল, ও কি দিয়ে দেখতে চাইল ভয়ঙ্কর সেই পুরুষকে। কিন্তু সে গটগট পায়ে গাড়ির কাছে এসে দাঁড়াল, সামনে মুখ করে। পেছন থেকে রিদি শুধু শরীরটাই দেখেছে। তবে গাড়িতে বসতে গিয়েও হুট করেই থেমে গেছিল কয়েক সেকেন্ড। হাতে থাকা কালো কালারের গানটি রিদিকে আরও একধাপ ভয় পাইয়ে দিয়েছিল। কিছু সময় দাঁড়িয়ে থেকে আবার বসে পড়েছিল গাড়ির ভেতর। উনি বসতেই গাড়িটি চলতে শুরু করল। যা গেট পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই চোখের আড়াল হয়ে গেল। সকাল সকাল রূপের কথায় রিদি দোয়া কবুল হয়েছে ভেবে খুশি হলেও রূপের উদাস মুখটা দেখে খারাপ লাগল। মেয়েটার সুন্দর মুখটাই অমাবস্যার মতো আধার হয়ে আছে। এর মাঝেই তীরা চৌধুরী খুশি হয়ে নিচে এসে বলে, কে চলে গেছে রে রূপ? আজ আমি আমার ছেলের জন্য ওর পছন্দের পিৎজা করব ভাবছি। মনে আছে আম্মা? ছোটবেলায় আমার হাতের পিৎজা ওর কত পছন্দ ছিল। শোন, তুই কিন্তু বলবি না আমি বানিয়েছি, বলবি তুই বানিয়েছিস। তীরা চৌধুরীর কথায় দাদি পেছনে ঘুরে বলে, কিন্তু যার জন্য বানাতে চাইছ সে তো চলে গেছে। তাছাড়া সময়ে যে কাজ করনি এখন করে কি হবে? রিদি তীরা বেগমের দিকে তাকাল। টলমলে চোখে একরাশ নিরাশা, হতাশা। দাদিও কিছু না বলে চুপচাপ রুমে ঢুকে গেল। রিদি সবার দিকে একবার তাকিয়ে দাদির পিছু পিছু গেল। থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। তবে দাদিরও মনটা খারাপ দেখে তারও মনটা আরও খারাপ হয়ে গেল। একটা মানুষকে ঘিরে আছে কতগুলো মানুষের ভালো থাকা। এই পরিবার সম্পর্কে রিদির তেমন ধারণা না থাকলেও রিদি বুঝেছে সবাই তীব্র নামক ব্যক্তিটিকে ভীষণ ভালোবাসে। এত ভালোবাসার মানুষগুলোকে কিভাবে কষ্ট দিতে পারে লোকটা? এতটুকু ও কি মায়া হয় না? নির্দোলোক। রিদি দাদির রুমে ঢুকে দেখে দাদি চুপচাপ সোফায় বসে আছে। রিদি দাদির কাছে এসে বসল। সরি দাদিমা। নাজমা চৌধুরী রিদির দিকে তাকিয়ে বলল, কেন? আমার জন্য কি উনি এখানে থাকছে না? আপনারা সবাই কত কষ্ট পাচ্ছেন। আমি চলে গেলে কি উনি ফিরে আসবে? নাজমা চৌধুরী রিদির মায়াবী মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। উদাস কণ্ঠে বলল, তীব্র এমনই। কোনো শিকলি তাকে বাঁধতে পারে না। জানিস, একবার আমার অসুস্থতার বাহানায় ওকে ডেকেছিলাম। আসেনি? রিদির চপ্ট প্রশ্ন। এসেছিল, কিন্তু আমার চালাকি যখন জানতে পারল কি তাণ্ডবটাই না চালিয়েছিল। বাসার কোনো কিছু আস্ত রাখেনি। ৫-০ লাখ টাকার ক্ষতি করেছিল। নাজমা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে নিয়ে খুব চিন্তা হয় জানিস। শেষ জীবনে শুধু ওর জীবনটা গুছিয়ে দিতে পারলে আমি মরেও শান্তি পেতাম। রিদি ভাবনা চিন্তা ছাড়াই বলল, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিন দাদিমা। বউ যখন ৪ ঘা লাগাবে একদম সোজা পথে হাঁটতে শুরু করবে। রিদি কথাটা শেষ করে নিজেই অবাক বনে গেল। নাজমা চৌধুরী নিজেও বেশ অবাক হয়েই তাকাল রিদির দিকে। তবে রিদির অবুঝের মতো কথায় হো হো করে হেসে ফেল। রিদি প্রথমে অবাক হলেও দাদির হাসি দেখে ড্যাব ড্যাব করে তাকাল। দাদি হাসি থামিয়ে মুচকি হেসে বলল,
তুই হয়তো তীব্র চৌধুরী সম্পর্কে জানিস না। বউয়ের দুঘা ব্যাপারটা তীব্রর সাথে যায় না। তুই কিন্তু ওর বউ, চাইলে দুঘা দিতেই পারিস। হৃদি ভয়ে হচকচিয়ে তাকাল নাজমা চৌধুরী দিকে। নাজমা চৌধুরী হৃদির ঘাবড়ানো মুখ দেখে মুচকি হেসে আবারও বলল, আমার নাতিটা ভীষণ নির্দরে হৃদি। তিশা যাওয়ার পর ওর গম্ভীরতা আরও বেড়েছে, সবার থেকে অনেকটা দূরে চলে গেছে। হৃদি আর কোনো প্রশ্ন করল না, দাদিকে বলে বেরিয়ে আসল রুম থেকে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, কি বউ কি কথাটা সপ্তাহসী মনে ভয়ের সৃষ্টি করছে, বুক দূর দূর করছে। কিসের এই অনুভূতি? এই সম্পর্কে তো কোনো সত্যতা নেই, না আছে মায়া, না আছে টান। তবে কোনো ঝড়ের পূর্বাভাস এই সম্পর্ক? আদৌ কি কোনো দিন আগুন পানি মিলবে? সবটাই সামনে ধোঁয়াশা। অপর সেদিনের পর কেটে গেছে কয়েকটা মাস। সকাল সকাল টেবিলে নাস্তায় হরেক রকম পদের রান্না দেখে অবাক হল তীরা চৌধুরী। পরোটা, আলুভাজি, কষা মাংস, পায়েস দেখে অবাক হয়ে রান্নাঘরে গিয়ে দেখল হৃদি লুচি ভাজতে বসেছে। এসব কি করছো তুমি? আসলে আন্টি, আজ শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায় আছে, তাই ভাবলাম আজ আলাদা কিছু। তোমাকে এসব করতে কে বলেছে? না মানে আমি। এরপর তোমাকে যেন আমি রান্নাঘরে না দেখি, আর না এসব রান্না করতে। সকাল সকাল এসব খাবার কেউ খাই না। বানিয়েছ কেন? একবার জিজ্ঞেসও করনি। তাতে কি হয়েছে তীরা? ওর বানাতে ইচ্ছে হয়েছে, বানিয়েছে। যার খেতে হচ্ছে হবে সে খাবে, যার হবে না সে খাবে না। দাদির কথায় তীরা চৌধুরী পেছনে তাকাল। কিন্তু আম্মা, সকাল সকাল এত অয়েলি খাবার? দাদি শান্ত কণ্ঠে বলল, বললাম তো, যে খাবে সে খাবে, যে খাবে না সে খাবে না। তাছাড়া তিশা মারা যাবার পর অনেক বছর পর আজ সকালে এমন নাস্তা কেউ তৈরি করেছে। আমি তো পেট পুরে আজ খাব। তাছাড়া ঘ্রাণ ও কি সুন্দর আসছে। আহা, সকাল সকাল এত ঘ্রাণ কিসের ভাবি? আজ কি সকাল সকাল রাজভোগ? রাইফা রান্নাঘরে ঢুকেতে ঢুকতে কথাগুলো বলে অবাক হয়ে তাকালো হৃদিকে দেখে। এই মেয়ে কি যেন তোমার নাম? তুমি এখানে কেন? চোখে কি কম দেখছে রাইফা? দেখছ না গরম গরম লুচি ভাজছে? তোমারও কি হৃদিতার হাতের রান্না খেতে সমস্যা? আজ সব হৃদিতা রান্না করেছে, তোমাদের খেতে ইচ্ছে হলে খাবে, না হলে নাই। নাজমা বেগমের কথায় রাইফা অবাক হয়ে বলল, সব একাও করেছে? দাদি কিছুটা ব্যঙ্গ করে বলল, তো আর কাউকে দেখছ নাকি? এই হৃদিতা, আয় তো, চল, আমাকে খেতে দে। বুঝলি সেই কবে এমন নাস্তা করেছিলাম। আয় আয়। হৃদিতা চুলা অফ করে দাদির সাথেই রান্নাঘর থেকে লুচি নিয়ে ডাইনিং টেবিলে রাখল। মনটা খারাপ হলেও মুচকি হেসে দাদিকে খাবার দেওয়ার মাঝেই উপস্থিত হয় অভি। আহা, কি ঘ্রাণ! আজ কোনো বিশেষ দিন নাকি দিদুন? এত আয়োজন? দাদি মুচকি হেসে বলল, আজ নাস্তা হৃদিতা করেছে, টেস্ট করে দেখ। অভি অবাক হয়ে বলল, এ কি, তুমি রান্না পারো? আর এত কিছু তুমি একা করেছ? হৃদি কিছুটা স্বস্তি বোধ করে বলল, জি ভাইজা। মাই গড, এত কিছু, এত কষ্ট করার কি দরকার ছিল? এইটুকুতে কোথায় আর কষ্ট ভাইজা? মা তো আমাকে এর চেয়ে বেশিরা। কথা শেষ না করেই থেমে গেল হৃদিতা। অভির বুঝতে বাকি রইল না কি বলতে চেয়েছিল। হৃদির সাথে হওয়া সকল কিছুই দাদির থেকে জেনেছে অভি। অভি কথা কেটে বলল, আরে শুধু বানালেই হবে, খেতে তো দাও। হৃদির মুখের হাসি চওড়া হল। অভিকে প্লেটে সব পরিবেশন করে দিতেই অভি লুচি ছিঁড়ে মুখে দিতেই অবাক হল। বাচ্চা মেয়ে এত ভালো রান্না করতে পারে? এইটুকু বয়সে কত কিছুই পারে মেয়েটা। পারে নাকি পারতে হয়েছে শত মায়ের অত্যাচারের জন্য? অভি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে খাবারে মন দিল। আইসার দাদি, এত টেস্টি হয়েছে, জাস্ট মাশাল্লাহ। কি ব্যাপার মাই বয়, আজ সকাল সকাল এত খুশি? আহোহ, কি ঘ্রাণ আসছে। আরফিনের কথায় অভি বলে, বসে পড়ো ড্যাড, আমেজিং রান্না হয়েছে আজ। নেকি আর পুচ পুচ? এত কিছু সকাল সকাল, কোনো ওকেশন? না, হৃদিতা আজ নিজ হাতে রান্না করেছে সবার জন্য। সে কি, তুমি রান্না পারো? জি। আসলে আমি দিই আপনাকে? হ্যাঁ অবশ্যই, দাও। একে একে সবাই এসে বসল ডাইনিং এ।
রাইফা খাবারের মোহনীয় গন্ধে আরফিনের সাথে সাথে বসে পড়ল। দাও দেখি মেয়ে কেমন রান্না করেছ। রিদি মুচকি হেসে খাবার বেড়ে দিয়ে তাকালো তিরা বেগমের দিকে। আন্টি আপনিও বসুন প্লিজ, আমি এসব খাবার। আরে ভাবি বসেন বসেন, এত টেস্ট মিস করলে পস্তাতে হবে। রাইফা আরফিনের সাথে তাল মিলিয়ে বলল। বসেন তো মডেল ভাবি, সত্যি টেস্টি। সবার জোড়াজুড়িতে তিরা চৌধুরী বসল। রিদি খুশি হয়ে খাবার বেড়ে দিল। লুচি দুটো দিয়ে আবারও রান্নাঘরে ছুটল লুচি ভাজার জন্য। গরম গরম লুচি পরিবেশন করে দিতেই উদাস মুখে নেমে এলো রূপ। মেয়েটা এত উদাস থাকে আজকাল, তবুও মুখে হাসি ফুটিয়ে খাবার খেতে মনোযোগ দিল। আরফিন মেয়ের দিকে তাকিয়ে টুকটাক কথার মাঝেই রিদি গরম ফুলকো ফুলকো লুচি রূপের প্লেটে তুলে দিয়ে আবারও ছুটল রান্নাঘরে। রূপ রিদিকে দেখে মুচকি হাসল। কয়েক মাসে রিদির মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। মেয়েটা এখন হাসে, বেশ কথাও বলে। খিলখিল হাসি দেখে মুগ্ধ হয় রূপ। সে সুন্দর। সুন্দরী মেয়েদের নিয়ে কোনো রূপকথার গল্প লিখলে তার মতো সুন্দরী মেয়েকে নিয়েই হয়তো কবি গল্প লিখবে। কিন্তু রিদির মাঝে বিশেষ কিছু আছে। শ্যামাঙ্গিনী। শ্যামল বরণে তাকে শ্যামসুন্দরী কন্যা লাগে। যেন এই রং শুধু তার জন্যই বরাদ্দ, এই হাসি শুধু তার জন্যই বরাদ্দ, কণ্ঠের সুরলা গীতি তার জন্যই বরাদ্দ। এত এত নিখুঁত গুণ মেয়েটার। কি রে মা, খাচ্ছিস না কেন? আরফিনের কথায় রূপ বেরিয়ে আসে নিজের ভাবনা থেকে। দুটো লুচি শেষ করে আরেকটা নেওয়ার জন্য হাত বাড়াতেই হুট করে থেকে গেল হাত। চোখ বড় বড় করে চাইল।